সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি, যে আধিপত্য বিরোধী একজন প্রতীক ছিলেন ওসমান হাদি। এবং সেই ওসমান হাদির জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশ কাঁদছে। আপনার কাছে জানতে চাই, আমার সঙ্গে যুক্ত আছেন যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওসমান হাদি সারা দেশকে আসলে কাঁদিয়ে এই মুহূর্তে তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার জন্য আসলে এই মুহূর্তে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? ফখরুল, মাত্র ৩৩ বছরের একটা সফর। এই সফরে ওসমান হাদি যা করে দেখিয়েছেন তা আসলে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বলা যায়। যে ৩৩ বছরের একটা টকবকে যুবক, আমাদের বয়সী, সে আসলে না ফেরার দেশে চলে গেছেন। তার জন্য কিন্তু পুরো দেশ কাঁদছে আজকে। দেখেন, সে যখন অসুস্থ হয়ে হাসপাতালে চলে যায়, তারপরে কিন্তু তাকে দেখার জন্য প্রত্যেকেই ছুটে গিয়েছেন হাসপাতালে। তার জন্য দোয়া করেছেন, প্রতি মুহূর্তে দোয়া করেছেন। অনেকেই বলেছেন যে তাকে যেন আবার ফিরে নিয়ে আসেন, অলৌকিকভাবেও যেন আল্লাহ চাইলে বা তাকে বাঁচিয়ে নিয়ে আসেন, এই প্রত্যাশাও কিন্তু করেছেন, এই দোয়াও কিন্তু করেছেন অনেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে হাদির জন্য আসলে মানুষের কতটা ভালোবাসা ছিল, কতটা আবেগ ছিল তার জন্য। আমরা দেখেছি সে যখন নির্বাচনী প্রচারণায় নামছিল, তাকে অনেকেই ভালোবেসে টাকা দিয়ে যাচ্ছিল, 50,000 টাকাও কেউ দিয়েছে। এই দৃশ্য কিন্তু আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই হাদি কতটা ভালোবাসা পেয়েছেন মানুষের, তার কথার মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফখরুল, আসলে এটা বর্ণনা করার মতো অবস্থা না যে এই বয়সী একটা ছেলে যে একটা বাংলাদেশকে লিড দিবে, বাংলাদেশকে লিড দেওয়ার মতো অবস্থায় ছিল, এবং তার যে বক্তব্য, তার যে ভোকাল, তার যে কথা বলার ধরন, ঠোটকাটা বলছিলাম, কোনো কিছু তিনি মুখের মধ্যে রাখতেন না, চলতেন না। তা আমি এটা নিয়েও প্রশ্ন করেছিলাম যে দেখেন, বিএনপি তো আগামীতে যদি ক্ষমতায় আসতে চায়, তাকে নিয়েও আপনি কিন্তু কথা বলছেন, চলছেন যে এলাকার। তার একটা কথা আমার খুব মনে ধরেছিল এবং তাকে আমি জিজ্ঞাসাও করেছিলাম সেটা নিয়ে, যে এখন এলাকার ওসিরাও বিএনপির, স্থানীয় বিএনপির সভাপতি, সেক্রেটারি তাদের ডায়াবেটিক্সের খবর নেয়। আসলে এই কথাগুলো আমি তাকে মজা করে জিজ্ঞেস করছিলাম যে এটা আপনার কেন মনে হলো হঠাৎ করে। বলল দৃশ্যটাই এখন এরকম হয়ে গিয়েছে। অর্থাৎ কে ক্ষমতায় আছে, কে ক্ষমতা ছেড়ে চলে গিয়েছে, কাউকে ছেড়ে কিন্তু তিনি কথা বলেননি। সেই জায়গা থেকে সাধারণ মানুষ যারা, দলমত নির্বিশেষের মানুষ যারা, তারা কিন্তু আসলেই ওসমান হাদিকে খুবই পছন্দ করতেন, তাকে ভালোবাসতেন, চলতেন। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখেছি। আপনার কাছে জানতে চাই যে হাদির কি আসলে কোনো একটা শ্রেণী মানুষ ভালোবাসতো, নাকি দরিদ্র মানুষরা ভালোবাসতো, কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি, কিংবা উচ্চবিত্ত, আসলে কারা আসলে হাদিকে সবচেয়ে বেশি পছন্দের মধ্যে ছিল? ফখরুল, দেখেন, আমরা তো সোশ্যাল মিডিয়ার যুগে এখন বসবাস করছি। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। শ্রেণীবিন্যাস বৈষম্যর কিন্তু এখন আপাতত ওই ধরনের সুযোগটা নেই যে আগে যেমন ইন্টারনেট ইউজ করতো আসলে উচ্চবিত্তরা, এখন কিন্তু প্রত্যেকেই এই ইন্টারনেট ব্যবহার করে। তাদের কাছেই মূলত সে জনপ্রিয় হয়ে উঠেছিল। এই যে নতুন যে জেনারেশন, এই জেনারেশনের কাছে কিন্তু সে একটা আইকনিক পার্সন হয়ে উঠেছিল। আসলে তার যে ইনকিলাব মঞ্চ, সেখানে প্রত্যেকটা কর্মসূচিতে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। দেখেন যে তার জন্য কিন্তু একটা ঐক্যমত বলা চলে, যে ঐক্যমত গঠন করেছিল, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সর্বদলীয় একটা ঐক্য হয়েছিল কিন্তু প্রতিবাদ জানানোর জন্য। সেখানে জামাত অংশ নিয়েছে, এনসিপি অংশ নিয়েছে, এবি পার্টি অংশ নিয়েছে, বিএনপি অংশ নিয়েছে। তারা প্রত্যেক দল কিন্তু তার জন্য অংশ নিয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে তার আসলেই কোনো দলীয় ট্যাগ বা কোনো কিছু এই ধরনের কিছু ছিল না। প্রত্যেকটা দল কিন্তু তাকে স্মরণ করেছে, তার ভালোবাসা দিয়েছে তাকে। এটা কিন্তু আমরা দেখেছি ফখরুল। আপনার কাছে জানবো যে হাদি আসলে এই তার পেছনে তার যে এত জনপ্রিয়তা অর্জন করলো, আসলে এই খুবই কম বয়সে বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তি কিংবা এই ধরনের বয়সী একজন মানুষের হৃদয়ে এতটা কম বয়সে জনপ্রিয়তা অর্জন করতে পারে, অতীতের এরকম আমাদের কাছে এখন পর্যন্ত নজির নেই। তবে তার এই জনপ্রিয়তার পিছনে আসলে মূল কোন কাজটি আসলে তাকে আসলে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে? দেখেন, ফ্যাসিবাদ বিরোধী, আমি বলবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনই তাকে এই জায়গায় নিয়ে গেছে। আগে হয়তো বা কথা বলতো, চলতো, বিভিন্ন অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছিল। পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী যখন আন্দোলন শুরু হলো, তখন কিন্তু সম্মুখ সারিকে একজন যোদ্ধা হিসেবে কিন্তু আবির্ভাব হলো ওসমান হাদির। সেই সময় তার স্লোগানগুলো আমরা দেখেছি, কণ্ঠস্বরগুলো আমরা কিন্তু শুনতে পেয়েছি। এরপর থেকেই যখন ফ্যাসিবাদের পতন হয়ে গেল, চললো, তারপর কিন্তু সেটা অব্যাহত রাখলেন। যে সেই যে আন্দোলন বলেন, সেই অব্যাহতটা কিন্তু তিনি রেখে দিয়েছিলেন, যে প্রতিবাদের ভাষাটা কিন্তু তার শক্ত অবস্থানেই ছিল।
আমি দেখেছি আমার যেহেতু সাংবাদিকতার কেরিয়ার আমি দেখেছি এই ধরনের আসলে তার যে উচ্চ কণ্ঠস্বর এবং তাৎক্ষণিক তিনি যে একটা মানুষকে মানে মূল্যায়ন করে এবং এই বিষয়ে একটা প্রতিক্রিয়া দিতে পারেন, এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার মতো বা একটা বিষয়ে তিনি সত্যিকার অর্থে অ্যানালাইসিস করার মতো আমি এই কম বয়সে অনেকেরই দেখিনি। আসলে তাকে দেখেছি, আমরা দেখেছি যে তাকে তিনি যখন ভারতের সবচেয়ে বেশি বিরোধিতা তিনি করেছেন এবং তার এই মৃত্যুর পিছনে অনেকেই তাকে যারা বিশ্বাস করেন, তাকে যারা ভালোবাসেন, তারা কিন্তু আঙ্গুল দিয়ে তারা বলছেন যে এটি আসলে পার্শ্ববর্তী দেশের ইন্ধন রয়েছে। আসলে এই বিষয়ে কোনো সঠিক তথ্য আছে কিনা? দেখেন, যখন হামলাকারীরা একদম সিনেমাটিক স্টাইলে টার্গেট করে পেশাদার যখন কিলাররা যখন এই ধরনের কাণ্ড ঘটিয়ে একটা পাশের দেশে আশ্রয় নেয়, তখন কিন্তু এই কথাগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে। আসলেই এটা বলা মুশকিল যে আসলে কার ইন্ধন ছিল কার ইন্ধন ছিল না সবকিছু এটা বলা মুশকিল। এটা গোয়েন্দা সংস্থার যারা আছেন তারাই আসলে খুঁজে বের করবেন যে কারোর সম্পৃক্ততা আছে কিনা। এখন পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের তৎপরতা দেখতে পাইনি। সব থেকে বড় কষ্টের বিষয় কি জানেন ফখরুল, যে মোটরসাইকেলটা এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হলো, সেই মোটরসাইকেলের যে নম্বর প্লেট সেইটা ভুল করা হলো, সেটা ভুল করে একজনকে ধরে আনা হলো, ধরে আনার পরে আসলে ছবি বিশ্লেষণ করা হলো না। যে মোটরসাইকেলের কাগজ তারা বের করলো সেটা ছিল হচ্ছে সুজুকির এবং যেটা ব্যবহার হলো সেটা হচ্ছে হর্নেটের। তাহলে এই দুর্বলতা আসলে কাকে বলবেন আপনি? যে একটা মোটরসাইকেল যেটা ব্যবহার করা হলো সেই আসল মালিককে আসলে ধরে আনতে কেন পারলাম না, অন্য আরেকজনকে কেন নিয়ে আসলাম? সামান্য এইটুকু দিয়ে আসলে আপনার অনেক কিছু বোঝানো সম্ভব যে এই গোয়েন্দা সংস্থা বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা বলেন, এটা কতটা আসলে স্ট্রং জায়গায় চলে গিয়েছে বা কতটা দুর্বলতা রয়েছে এই জায়গায়। ফখরুল, আপনার কাছে একটা জিনিস জানবো, ব্যক্তি হাদি আসলে কেমন এবং গণমাধ্যমের মধ্যে যে হাদি আসলে আমরা দেখতে পাই, আসলে তার এই দুই হাদির মধ্যে কোনো পার্থক্য আছে না? কিংবা তিনি গণমাধ্যমে অনেকেই তার যারা সমালোচক তারা বলছেন তিনি অনেকটা উগ্র কিংবা এই ধরনের কথাগুলো তার বিরুদ্ধে বলা হচ্ছে। আসলে সাক্ষাৎকার মানে তো শুধু অন ক্যামেরায় যতটুকু দেখা যায় তাই তো না, তার বাইরেও কিছু গল্প হয়, আলাপ আলোচনা হয়, অফ ক্যামেরাও অনেক কথা হয়। আসলে আমি হাদিকে যতটুকু দেখেছি যে হাদি ব্যক্তি হিসেবে তিনি অনেক মিশুক। দেখা যায় যে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, কথাগুলো বলছেন, সেগুলো অনেক কর্কশ থাকে, অনেক দেখা যাচ্ছে যে অনেকের বিরুদ্ধে চলে যায়। কিন্তু যখন টেবিলে আড্ডা দিতে বসেন চলেন, তিনি আসলেই একজন মানুষ স্বাভাবিক ভাবে যেভাবে আচার আচরণ করেন, কথা বলেন, চলেন, হাদির বিষয়টা একই রকম যে উনি আসলে অনেকটা মিশুক টাইপের, অনেকটা সহজভাবে মানুষকে নিয়ে নেন। দেখেন, এটার বাস্তব উদাহরণ কিন্তু এটাই যে তাকে যারা হত্যা করলো বা তাকে যারা টার্গেট করে শুট করলো তারা কিন্তু তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। তার যে ইনকলাব মঞ্চ আছে বা কালচারাল সেন্টার আছে সেখানে গিয়েছে, মিটিং করেছে, কথা বলেছে, তার সাথে দীর্ঘদিন প্রচারণায় অংশ নিয়েছে। সে কখনোই চিন্তা করেনি যে আসলে আমার নির্বাচনী প্রচারণায় যারা অংশ নিচ্ছে তারা আসলে কারা, কোত্থেকে এসেছে, তাদের আসলে উদ্দেশ্যটা সঠিক আছে কিনা, এটা কিন্তু যাচাই বাছাই করে দেখেননি। অর্থাৎ তিনি সহজভাবে নিয়ে নিয়েছেন। তিনি যেভাবে মনে করেন যে পৃথিবীটা আমি যেভাবে বলি, হয়তোবা অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলি, হয়তোবা প্রত্যেকেই এরকমই এগিয়ে আসবে, কথা বলবে। তার আশেপাশে কিন্তু এই সুযোগটাই কিন্তু নিয়েছিল কিলাররা। ফখরুল, আমরা যেহেতু কথা বলছিলাম তার জন্য আসলে পুরো দেশ কাঁদছে। আমরা এমনও দেখেছি যে আমরা যারা গণমাধ্যম সহকর্মী অনেকে আছেন তার জন্য কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং তার সঙ্গে থাকা অনেক স্মৃতি কিন্তু তারা কিন্তু এখন তুলে ধরছেন। আসলে আপনার কথা দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও তিনি কতটা আন্তরিকতার সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলতেন। এবং কি আমি যখন তার বিভিন্ন সময় ইন্টারভিউ যখন নেওয়ার জন্য আমরা ফোন দিতাম কিংবা সরাসরি তাকে যখন অ্যাপ্রোচ করতাম যে আপনার একটা সাক্ষাৎকার প্রয়োজন, তখন কিন্তু উনি যদি নাও পারতেন আমাকে বিনয়ের সঙ্গে তিনি কিন্তু আমাকে বলতেন যে ভাই আমার একটু সময় নিয়ে আমাকে পরে দিন। বা তার যে বিনয়ের যে একটা তার মধ্যে ছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর আসলে কি গুণ রয়েছে তার পরিবারের, আসলে এই মুহূর্তে অবস্থা কি হতে পারে আপনার কাছে কি মনে হয়? দেখুন, তার একটা ছোট্ট সন্তান রয়েছে। আমরা দেখেছি তার বক্তব্যগুলো কিন্তু আমরা যখন নিউজ করতে গিয়েছি তখন সামনে এসেছে যে তার যে বক্তব্য ছিল, তার যে ঝান্ডা উড়ানোর বিষয়টা ছিল, সেটা কিন্তু তিনি বলে গিয়েছেন আমি যদি মারাও যাই আমার সন্তান এটা করে যাবে, চলে যাবে। তার সন্তানকে দেখে রাখার কথাও কিন্তু বলেছে। আসলে এই অবস্থায়
পরিবারের অবস্থা আসলে কিরকম থাকে এটা আমরা সবাই কম বেশি উপলব্ধি করতে পারি। এই অনুভূতিটা আসলেই আমি প্রকাশ করতে পারবো বিষয়টা এরকম না। তার পরিবার থেকে যেটা হয়েছে, তার ছোট্ট বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তাদের অবস্থা দেখেন। মাত্র 33 বছরের কিন্তু একটা সফর, সংক্ষিপ্ত সফর। এই সফরে ওসমান হাদি যা করে গেলেন, করে দেখিয়েছেন, এটা আসলে এই বাংলার ইতিহাসে চিরকাল মনে রাখবে, মনে থাকতে বাধ্য। আপনি আপনি নিশ্চয় জানেন যে তার যে আপনি বলছিলেন যে একটা 10 মাস বয়সী একটা সন্তান রয়েছে। একজন বাবা তার 10 মাস বয়সী একটা সন্তানকে তিনি তুচ্ছ করে দিয়ে দিয়ে গেলেন, এবং তিনি আসলে এই তাদের জীবনটা দিয়ে গেলেন, এটা আসলে নিশ্চয়ই তিনি তো আসলে দেশের জন্য দিয়ে গেছেন। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই লড়াইটা তো তার ব্যক্তিগত ছিল না, বা ঢাকা ৮ আসনের জন্য ছিল না। তিনি যেখান থেকে নির্বাচন করতে চেয়েছেন, তিনি আসলে ফ্যাসিবাদ বিরোধী যে কথাগুলো বলে গিয়েছেন সেটা দেশের জন্য বলে গিয়েছেন। দেশ যেন ফ্যাসিবাদ মুক্ত হয়, আগামীতেও যে সরকার গঠন করবে তারাও যেন ফ্যাসিবাদ না হয়ে ওঠেন, প্রত্যেকের জন্যই কিন্তু একটা থ্রেট ছিল। হাদির মতো এখনো যারা আছেন তারাও কিন্তু এই ধরনের কথাই কিন্তু বলে যান বারবার। ফখরুল, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই মুহূর্তে হাদি যেভাবে চলে গেলেন, এটা আসলে মানে অবিশ্বাস্যই লাগছে এক প্রকার, যে এই বয়সে একজন মানুষ এভাবে দেশের জন্য জীবন দিতে পারেন, বা তাকে এভাবে হত্যা করা হতে পারে। এটা মানে রাজনীতি থাকতে পারে, রাজনীতি হতে পারে, প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু এইভাবে একজনকে শেষ করে দিতে হবে, এটা কেমন রাজনীতি? এটা কিন্তু ভাবায় ফখরুল। তাহলে কি আপনার কাছে কি মনে হয় আগামী বাংলাদেশ অভ্যুত্থানের পর যতটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার কথা ছিল, এখন হাদির হত্যার মধ্য দিয়ে কি বাংলাদেশের যারা অভ্যুত্থানের শক্তি ছিল তারা কি অটুট থাকবে কিনা? আপনার কাছে কি মনে হয়? অটুট থাকাটা জরুরি আমার কাছে মনে হয়েছে। তার থেকেও বড় জরুরি দেশের নিরাপত্তা ব্যবস্থা। দেখেন, প্রত্যেকটা দিন কোথাও না কোথাও একটা অঘটন ঘটছে, হত্যাকাণ্ডের মতো, ছিনতাই কাণ্ডের মতো কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে। এটা এখন পর্যন্ত কিন্তু নর্মালাইজ হওয়ার কোনো অপশন আমরা দেখছি না, চলছি না। এবং সেই সাথে নিরাপত্তা ব্যবস্থায় এতটাই দুর্বল অবস্থায় চলে গিয়েছে যে আসলেই শঙ্কা তো প্রত্যেকের মধ্যেই থাকে। আসলে এই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত দেশের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলেই ইউনিটি থেকেও আসলে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছি যে শরীফ ওসমান হাদি, আপনারা জানেন যে তিনি দুনিয়া সফর শেষ করেছেন, এবং তার এই তার যেই তার এই মৃত্যুর মধ্য দিয়ে তাকে যারা হত্যা করেছে, আসলে তাদেরকে এখনো পর্যন্ত মূল যারা হত্যাকারী তাদেরকে আটক করা হয়নি এবং গ্রেফতারও করা হয়নি। সার্বিক বিষয় আসলে তার মরদেহ কখন নিয়ে আসা হবে, এবং পরবর্তীতে আসলে তার মৃত্যুর পর কি ধরনের কর্মসূচি কিংবা কি ধরনের পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে, সেই পর্যন্ত আমরা সেইটি আসলে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফখরুল। যে যেখানে থাকুন, যুগান্তরের সঙ্গে থাকুন।